أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় 2020 সালে 2020 সালে যখন সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা 1 পরিচিতি। ধারা 1, ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-4 অ্যালকালয়েড। ধারা 2-4 অ্যালকালয়েড কোন বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোন বস্তু যা মাদকদ্রব্য বা মাদক জাতীয় বস্তুর ন্যায় মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত অন্য কোনো বস্তু যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে। ধারা 2-4। ধারা 2-5 অ্যালকোহল। অ্যালকোহল এই সংজ্ঞাটি আসার সম্ভাবনা আছে। অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ। অ্যালকোহল তো আসলে একটা তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। তাহলে অ্যালকোহল বলতে কি বোঝায়? অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বনজাত হাইড্রক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। ধারা 2-24 বিয়ার। বিয়ার বলতে কি বোঝায়? বিয়ার মল্ট হবস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কে বিয়ার বলে। তার মানে বিয়ারও একটি পানীয় বা তরল পদার্থ। বিয়ার নিজেও একটি তরল পদার্থ। তাহলে বিয়ার প্রস্তুতের ক্ষেত্রে করণীয় কি? বিয়ার মল্ট হবস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে অর্থাৎ কোন স্থাপনায় বা কোন কলকারখানায় 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কে 0.5%, কতটুকু অ্যালকোহল আছে? 0.5%। যে কোনো সময় এমসিকিউ আসতে পারে যে বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কতটুকু, 5%, 0.5%, 0.05% বা 5.00%। তাহলে অ্যান্সার হবে 0.5%। বিয়ারে অ্যালকোহলের পরিমাণ আছে 0.5%। তাহলে মল্ট হবস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত কোন পানীয়কে বিয়ার বলা হয়। ধারা 2-24। ধারা 2-25 ব্রিওয়ারি। ব্রিওয়ারি বলতে কি বোঝায় বা ব্রিওয়ারি বলতে কি বোঝো? বিয়ার ও বিয়ারের গুণগত মান সম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের স্থাপনা, যন্ত্রপাতি, কারখানা অথবা কেন্দ্রকে ব্রিওয়ারি বলে। তাহলে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার বা বিয়ারের গুণগত মান সম্পন্ন, অর্থাৎ বিয়ারের গুণগত মান সম্পন্ন কোনো পানীয় বা তরল পদার্থ প্রস্তুতের জন্য যে কোনো স্থাপনা, যন্ত্রপাতি অথবা কারখানা অথবা কোনো কেন্দ্রকে ব্রিওয়ারি বলা হয়। ধারা 2-29 মাদকদ্রব্য এমসিকিউ আসতে পারে। মাদকদ্রব্য সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞা ধারা 2-5 অ্যালকোহলের সংজ্ঞাটা আসতে পারে। ধারা 2-29 মাদকদ্রব্য সংজ্ঞাও আসতে পারে। মাদকদ্রব্য বলতে কি বোঝায় বা মাদকদ্রব্য কাকে বলে? প্রথম তফসিলে বর্ণিত, আপনাদেরকে যে ছবিটা দিয়ে রাখছিলাম, 2টি তফসিল আছে মাদকদ্রব্যের। প্রথম তফসিলে বা 3টা শ্রেণী আছে, ক, খ, গ শ্রেণীর মাদকদ্রব্য। আর দ্বিতীয় তফসিলে দ্বিতীয় শ্রেণীর
দ্বিতীয় তফসিলে অন্যান্য মাদকদ্রব্য। তাহলে মাদকদ্রব্য বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত করে, দ্রবীভূত করে বা মিশ্রিত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। তাহলে মাদকদ্রব্য বলতে কি বোঝায়? প্রথম তফসিলে বর্ণিত, অর্থাৎ প্রথম তফসিলে বর্ণিত বিভিন্ন রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে। বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে অন্যান্য পদার্থ বা অন্যান্য দ্রব্য মিশ্রিত করে, বা কোনো গাছ, অপিয়াম গাছ আছে, পপি গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, এইগুলো গাছের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে, একীভূত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় বা উৎপন্ন করা হয় তাকে মাদক দ্রব্য বলে। ধারা 2-29। ধারা 2-29। ধারা 2-31 মাদক দ্রব্য। মাদক দ্রব্য বলতে কি ধারা 2-29 মাদকাসক্ত। ধারা 2-31 মাদকাসক্ত। মাদকাসক্ত অর্থাৎ যে মাদকে আসক্ত, যে ব্যক্তি মাদকে আসক্ত, যে ব্যক্তি মাদক সেবন করে, মাদক পান করে বা মাদক গ্রহণ করে, সেই ব্যক্তিকে বলা হয় মাদকাসক্ত ব্যক্তি। মাদকাসক্ত অর্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি। মাদকাসক্ত অর্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী বা সেবনকারী ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বলে। তাহলে মাদকাসক্ত ব্যক্তি বলতে কি বোঝায়? যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে বা মাদকদ্রব্য সেবন করে বা মাদকদ্রব্যের উপর নির্ভরশীল, এই সকল ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। ধারা 2-31। এখানে 3টা এমসিকিউ গুরুত্বপূর্ণ। ধারা 2-5 অ্যালকোহল, ধারা 2-29 মাদকদ্রব্য, ধারা 2-31 মাদকাসক্ত। ধারা 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা 10 অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধি নিষেধ, অর্থাৎ নিষিদ্ধ, কোন ক্ষেত্রে উৎপাদন করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে না। ধারা 11 অ্যালকোহল পান সম্পর্কে বিধি নিষেধ। অ্যালকোহল পান ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 12 মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ, অর্থাৎ মাদকদ্রব্যের কে ব্যবস্থা দিতে পারবেন, কে দিতে পারবেন না, মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র অনুযায়ী কতটুকু মাদক গ্রহণ করা যাবে বা কতবার মাদক কেনা যাবে, একবার মাদক ক্রয় করা যাবে। অর্থাৎ ওষুধের যে ব্যবস্থাপত্র থাকবে, চিকিৎসাপত্র থাকবে, সেই চিকিৎসাপত্র দ্বারা একবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে, তার বেশি ক্রয় করা যাবে না। ধারা 13 লাইসেন্স, পারমিট বা পাস কে প্রদান করতে পারেন? মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার। ধারা 13-তে লাইসেন্স কে প্রদান করতে পারেন এবং লাইসেন্স বলবৎ থাকার মেয়াদ কতদিন? 1 অর্থ বছর। যে তারিখে লাইসেন্স প্রদান করা হবে সেই তারিখ হতে 1 অর্থ বছর মাদকদ্রব্যের লাইসেন্স বলবৎ থাকবে। অর্থাৎ 1 অর্থ বছর বলতে বোঝায় জুন টু জুন বা জুলাই টু জুলাই, এই অর্থ বছরটা কথা বলা হয়েছে। যখনই লাইসেন্স প্রদান করা হোক না কেন, সেই অর্থ বছরের জন্য লাইসেন্স বলবৎ থাকবে। তবে শর্ত থাকে যে লাইসেন্স, পারমিট বা পাস যদি একাধারে 3 বছর নবায়ন করা না হয় তাহলে সেই লাইসেন্স পুনরায় নবায়নের যোগ্য হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি লাইসেন্স পাওয়ার পর যদি একটানা 3 বছর, অর্থাৎ যেহেতু মেয়াদ থাকবে 1 বছর, যেহেতু মেয়াদ 1 বছর থাকবে, 1 বছর পর পর যদি একটানা 3 বছর কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস নবায়ন না করেন, অর্থাৎ পুনরায় যদি তিনি নবায়ন না করেন তাহলে সেই লাইসেন্স আর নবায়নযোগ্য হবে না। ধারা 13। তাহলে ধারা 13-তে বলা হয়েছে কে লাইসেন্স দিতে পারেন। ধারা 14-তে বলা হয়েছে কাকে লাইসেন্স দেওয়া যাবে, কাকে লাইসেন্স দেওয়া যাবে না। লাইসেন্স ইত্যাদি প্রদান ক্ষেত্রে বিধিনিষেধ। কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের যোগ্য হবেন না যদি ধারা 14 ক নৈতিক স্থলনজনিত কারণে কোনো ব্যক্তি 3 মাসের কারাদণ্ড হয় বা 500 টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সেই কারাদণ্ড এবং অর্থদণ্ড যদি তারিখ হতে যদি 5 বছর অতিক্রান্ত না হয় তাহলে সেই ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের জন্য যোগ্য হবেন না। ধারা 14 ক। ধারা 13-তে বলা হয়েছে কে লাইসেন্স দিতে পারেন, আর ধারা 14-তে বলা হয়েছে কাকে লাইসেন্স দেয়া যাবে না। ধারা 14 কতে 3 মাসের কারাদণ্ড অথবা 500 টাকা যদি অর্থদণ্ড প্রদান করেন তাহলে অর্থদণ্ড প্রদানের তারিখ হতে 5 বছর যদি অতিক্রান্ত না হয় তাহলে সেই ব্যক্তি লাইসেন্স প্রদানের যোগ্য হবেন না, লাইসেন্সের যোগ্য হবেন না। ধারা 14 খতে বলা হয়েছে যে কোনো প্রকার দণ্ডে যদি দণ্ডিত হয় তাহলে তাকে লাইসেন্স
প্রদান করা যাবে না। ধারা 14 গতে বলা হয়েছে, যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি লাইসেন্স পারমিট বা পাশের যদি শর্ত ভঙ্গ করেন এবং সেই শর্ত ভঙ্গ করার কারণে যদি লাইসেন্স পারমিট বা পাস যদি বাতিল হয়ে যায়, তাহলে তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল। তাহলে ধারা 13-তে বলা হয়েছে কে লাইসেন্স দিতে পারেন? মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার। আর লাইসেন্স কাকে প্রদান করা যাবে না? যে বিভিন্ন প্রকার দণ্ডিত হবে তাকে দেওয়া যাবে না। 16-তে বলা হয়েছে লাইসেন্স কি করা যাবে? লাইসেন্স বাতিল করা যাবে। লাইসেন্স বাতিল কিভাবে করতে হবে বা লাইসেন্স বাতিল কখন করতে হবে? ধারা 16-র 1, যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত ভঙ্গ করে এবং মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইসেন্স যে শর্তে লাইসেন্স প্রদান করা হয়, লাইসেন্সের শর্তই যদি কেউ ভঙ্গ করে তাহলে তার লাইসেন্স বাতিল করা যাবে এবং এই বাতিলের ক্ষেত্রে তাকে কারণ দর্শানোর একটা সুযোগ দিতে পারবেন। কে দিতে পারবেন? যে ব্যক্তি লাইসেন্স তাকে প্রদান করছেন, অর্থাৎ মাদকদ্রব্যের মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অধস্তন অন্য কোনো অফিসার। আর ধারা 2-এ বলা হয়েছে উপধারা 1-এ ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কোথায় আপিল করতে পারবেন? 2-এর কতে বলা হয়েছে যদি মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার আদেশটি দেয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করতে পারবেন। আর দ্বিতীয় বিষয়টি হলো যদি মহাপরিচালক বাতিলের জন্য আদেশ দেয় তাহলে সরকার বরাবর আপিল করতে হবে। 3-এ বলা হয়েছে উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 2-এ যখন আপিল করা হবে এই আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় চূড়ান্ত রায় বলে গণ্য হবে। এখানে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। ধারা 16-3। তো ধারা 13-তে বলা হয়েছে কে দিতে পারবেন। ধারা 14-তে বলা হয়েছে কাকে লাইসেন্স দেওয়া যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যাবে। লাইসেন্স বাতিল করা যাবে। আর ধারা 17-তে বলা হয়েছে লাইসেন্স স্থগিত করা যাবে। এগুলা কিন্তু পাশাপাশি, খুবই পাশাপাশি এবং নিকটের ধারা। একজন লাইসেন্স প্রদান করতে পারবেন, একজন লাইসেন্সকে প্রদান করা যাবে না। কাকে লাইসেন্স প্রদান করা যাবে না? ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 16-তে লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 17-তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। যদি স্থগিত করা হয় তাহলে কতদিনের জন্য স্থগিত করা যাবে? 60 দিনের জন্য স্থগিত করা যাবে। আর ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন আপিল করবেন তখন অবশ্যই তিনি আদেশের তারিখ হতে পরবর্তী 30 দিনের ভিতরে অবশ্যই তাকে আপিল করতে হবে। আপিল করতে হবে কার বরাবর? প্রথমে আপিল করতে হবে মহাপরিচালক বরাবর, আর দ্বিতীয় পর্যায়ে আপিল করতে হবে সরকার বরাবর। যদি আদেশটি অধস্তন ধরা হয় তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা মহাপরিচালক বরাবর আপিল করতে হবে। আর যদি আদেশটি মহাপরিচালক কর্তৃক হয় তাহলে সরকার বরাবর আপিল করতে হবে। ধারা 17, লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ। লাইসেন্স কখন বাতিল করা যায়? যদি লাইসেন্সের শর্ত কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে সেই ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা যায় এবং মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হয়, মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হয় তাহলে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লাইসেন্স বাতিল করা যায়। আর ধারা 17-তে বলা হয়েছে লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিত করা যায়। যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত যথাযথভাবে পালন না করেন তাহলে লাইসেন্স পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ লিখিত আদেশ দ্বারা অনূর্ধ্ব 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 16-তে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত ভঙ্গ করেন, আর এখানে বলা হয়েছে যথাযথভাবে পালন না করেন। 16-তে বলা হয়েছিল সেই সাথে মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হয় তাহলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিয়ে ওই ব্যক্তির লাইসেন্স বাতিল করতে পারেন। আর এখানে বলা হয়েছে যদি শর্ত যথাযথভাবে পালন না করে তাহলে লাইসেন্স পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ লিখিত আদেশ দ্বারা অনূর্ধ্ব 60 দিনের মধ্যে 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 17-1। ধারা 17-2 একই কথা। যদি মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার এই আদেশটি দেয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করতে হবে কত দিনের ভিতরে? 30 দিনের ভিতরে। আর খতে বলা হয়েছে আদেশটি যদি মহাপরিচালক কর্তৃক হয় তাহলে সরকার বরাবর আপিল করতে হবে। 3-এ বলা হয়েছে এই
আপিল কর্তৃপক্ষ যে রায় দেবেন সে রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 17। তাহলে ধারা 13, ধারা 14, ধারা 16, ধারা 17, ধারা 18। কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স মানে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের লাইসেন্স ব্যতীত অন্যান্য লাইসেন্স যে আছে সে সকল লাইসেন্স, অর্থাৎ অস্ত্র আইনের লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের লাইসেন্স, মোটরযান চালানোর জন্য যে সকল লাইসেন্স থাকে সেই লাইসেন্স প্রদানে বাধা নিষেধ। ধারা 19, ধারা 18। ধারা 18 একে বলা হয়েছে কোনো ব্যক্তি ধারা 39 ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হলে আগ্নেয়াস্ত্র অথবা যানবাহন চালকের লাইসেন্স প্রদান করা যাবে না এবং এরূপ কোনো লাইসেন্স থাকলে তা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারার অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে দণ্ডিত হয় তাহলে ওই ব্যক্তিকে অস্ত্র আইনের লাইসেন্স প্রদান করা যাবে না, অথবা মোটরযান চালানোর জন্য যে লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স সে লাইসেন্স প্রদান করা যাবে না। কিন্তু পূর্বেই যদি ওই ব্যক্তির লাইসেন্স থাকে, পূর্বেই যদি ওই ব্যক্তির লাইসেন্স থাকে তাহলে তার সেই লাইসেন্স বাতিল বলে গণ্য হবে বা বাতিল করা যাবে। কে বাতিল করবেন? যে আদালতে তার বিচার কার্যক্রম চলমান থাকবে সেই আদালতই ওই ব্যক্তির লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 18(1). ধারা 18(1). ধারা 18(2) বলা হয়েছে উপধারা 1 অনুসারে লাইসেন্স বাতিল হলে তিনি 15 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 15 দিনের মধ্যে লাইসেন্স থানায় জমা দেবেন এবং লাইসেন্সটি যদি আগ্নেয়াস্ত্র হয় তাহলে আগ্নেয়াস্ত্র সহ অবশ্যই তিনি লাইসেন্সটি থানায় জমা দিতে বাধ্য থাকবেন। ধারা 18(2). ধারা 18(2). তাহলে ধারা 18-তে বলা হয়েছে কতিপয় লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানে বিধি নিষেধ। তাহলে কতিপয় লাইসেন্স বলতে এখানে বোঝায় মাদকদ্রব্যের যে লাইসেন্স আছে সেই লাইসেন্স ব্যতীত অন্যান্য যে লাইসেন্স আছে সেই লাইসেন্স প্রদান করা যাবে না। কাকে প্রদান করা যাবে না? যে ব্যক্তি অত্র আইনের 39 ধারার অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হয় বা দণ্ডিত হয় সেই ক্ষেত্রে তার আগ্নেয়াস্ত্র অথবা যানবাহন চালানোর জন্য যে লাইসেন্স থাকে সেই লাইসেন্স প্রদান করা যাবে না, অথবা এরূপ যদি কোনো লাইসেন্স থাকে তাহলে তা বাতিল করা যাবে বা বাতিল হয়ে যাবে। ধারা 18(1). ধারা 18(2) বলা হয়েছে উপধারা 1 অনুসারে যখন কোনো লাইসেন্স বাতিল বলে গণ্য হবে তিনি 15 দিনের মধ্যে সেই লাইসেন্স থানায় জমা দিবেন, অথবা লাইসেন্সটি যদি আগ্নেয়াস্ত্র হয় তাহলে আগ্নেয়াস্ত্র সহ, অর্থাৎ অস্ত্রের যদি লাইসেন্স হয় তাহলে সেই অস্ত্র সহ থানায় লাইসেন্স জমা দিতে হবে। ধারা 18(2). তো ধারা 13-তে বলা হয়েছে কে লাইসেন্স প্রদান করতে পারেন। ধারা 14-তে বলা হয়েছে কাকে লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স প্রদান করার পর তা বাতিল করা যাবে। আর ধারা 17-তে বলা হয়েছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 18-তে বলা হয়েছে লাইসেন্স ব্যতীত অন্যান্য লাইসেন্স, কতিপয় লাইসেন্স, মাদকদ্রব্যের লাইসেন্স ব্যতীত কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ বা বাধা নিষেধ। ধারা 19-এ বলা হয়েছে, ধারা 19 নতুন পড়া, মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা। ধারা 19(1). মহাপরিচালকের অনুমোদন ব্যতীত মহাপরিচালকের অনুমোদন ব্যতীত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না। অর্থাৎ মাদকদ্রব্যের কোনো দোকান বা কোনো পানশালা যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে মহাপরিচালকের অনুমতি নিতে হবে। মহাপরিচালকের অনুমতি নিতে হবে। তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার তার এখতিয়ারাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাদকদ্রব্যের দোকান বা পানশালা লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য বন্ধ রাখতে পারেন। ধারা 19(1). তাহলে ধারা 19(1)-এ বলা হয়েছে মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না কার অনুমতি ব্যতীত? মহাপরিচালকের অনুমতি ব্যতীত। কারণ মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মহাপরিচালক আছে সেই মহাপরিচালক বিভিন্ন ধরনের লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করেন
এক্ষেত্রে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে কোনো কিছু করতে গেলে মাদকদ্রব্যের যে মহাপরিচালক থাকবে তার মহাপরিচালকের অনুমতি নিতে হবে। এখন মাদকদ্রব্যের সকল ক্ষেত্রেই অনুমতি নেওয়া তো আর সম্ভব না, সকল ক্ষেত্রেই অনুমতি নেওয়া সম্ভব না। এখন দেখা গেল জেলা পর্যায়ে অথবা মেট্রো এলাকায় কোনো জায়গায় যদি এই মাদকদ্রব্যের দোকান নিয়ে বা পানশালা নিয়ে যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে, বা কোনো দোকানে মাদকদ্রব্যের কোনো দোকানে বা কোনো পানশালায় যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে বা কোনো হট্টগোল ঘটে, এই জাতীয় যদি কিছু ঘটে বা ঘটার যদি সম্ভাবনা থাকে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য জেলা পর্যায়ে যদি হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, আর যদি মেট্রো এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য, লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য বন্ধ রাখতে পারেন। কি বন্ধ রাখতে পারেন? মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ, সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। ধারা 19-1, ধারা 19-1। ধারা 19-2 বলা হয়েছে, বিশেষ জরুরি অবস্থায় মহাপরিচালকের পূর্বানুমোদন ক্রমে আরো 30 দিন সময় পর্যন্ত বর্ধিত করা যাবে। অর্থাৎ ধারা 19-1 বলা হয়েছে, মহাপরিচালকের অনুমতি ব্যতীত মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না, কিন্তু শর্ত থাকে যে আইন শৃঙ্খলা রক্ষার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কে কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট পারেন অথবা পুলিশ কমিশনার পারেন। এক্ষেত্রে পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা রক্ষার্থে লিখিত আদেশ দ্বারা মাদকদ্রব্যের দোকান বা পানশালা 30 দিনের জন্য, কতদিন? 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করতে পারেন। আর ধারা 19-2 বলা হয়েছে, যদি প্রয়োজন হয় মহাপরিচালকের পূর্ব অনুমোদন ক্রমে আরো 30 দিন সময় বর্ধিত করা যায়। অর্থাৎ প্রথমে 30 দিন, পরবর্তীতে 30 দিন, মোট হলো 60 দিন। আর ধারা 3-এ বলা হয়েছে, ধারা 19-3, উপধারা 1 ও 2 এর অধীন জারিকৃত আদেশের অনুলিপি মহাপরিচালকের নিকট তার অবগতির জন্য প্রেরণ করতে হবে। অর্থাৎ এখানে যে লিখিত আদেশটি দেওয়া হবে সেই লিখিত আদেশের একটি অনুলিপি মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে, কারণ মহাপরিচালক যেন সেই জিনিসটা জানতে পারে যে কোনো জায়গায় কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা হয়েছে এবং সেই বিষয়ে তাকে একটি অনুলিপি প্রদান করা হয়েছে। ধারা 19-3। তাহলে ধারা 19-এ বলা হয়েছে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা যাবে। কখন ঘোষণা করা যাবে? যখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন মনে করবেন। কি প্রয়োজন মনে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রো এলাকা যদি হয় তাহলে পুলিশ কমিশনার। কার অনুমতি নিয়ে করবেন? এখানে মহাপরিচালকের অনুমতি নিয়ে করতে হবে, কিন্তু মহাপরিচালকের অনুমতি নিয়ে যদি না করেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে সেখানে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য বন্ধ রাখতে পারেন। যখনই 30 দিনের জন্য বন্ধ রাখা হবে তখন মহাপরিচালকের পূর্বানুমোদন ক্রমে আরো 30 দিন সময় বৃদ্ধি করা যাবে। অর্থাৎ মহাপরিচালকের অনুমোদন নিয়ে নতুন করে মহাপরিচালকের অনুমোদন নিয়ে আরো 30 দিন সময় বর্ধিত করা যাবে। অর্থাৎ প্রথমে 30 দিন, পরবর্তীতে আরো 30 দিন, মোট 60 দিন সময় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা যাবে। উপধারা 3-এ বলা হয়েছে 1 ও 2 এর অধীন, 1 ও 2 এর অধীন যে জারিকৃত আদেশ, যে আদেশ জারি করা হয়েছে সেই আদেশের অনুলিপি মহাপরিচালক বরাবর বা মহাপরিচালকের নিকট তার অবগতির জন্য প্রেরণ করতে হবে। ধারা 19-3। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পদ্ধতি কি, আলোচনা করুন। বা প্রশ্ন হতে পারে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে কে বন্ধ ঘোষণা করতে পারেন? মাদকদ্রব্যের দোকান বা পানশালা কতদিনের জন্য বন্ধ ঘোষণা করা যেতে পারে? এমসিকিউ আসতে পারে। মাদকদ্রব্যের দোকান বা পানশালা কোন ক্ষেত্রে বা কি কারণে বন্ধ ঘোষণা করা যেতে পারে? মাদকদ্রব্যের দোকান বা পানশালা কার অনুমতি নিয়ে বন্ধ ঘোষণা করতে হবে? মহাপরিচালকের অনুমতি নিয়ে। কতদিনের জন্য? প্রথমে 30 দিন, পরে 30 দিন, সর্বমোট 60 দিন। যদি সর্বমোট লেখা থাকে তাহলে 60 দিন। আর যদি প্রথমে লেখা থাকে যে কতদিনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার 30 দিন, পরবর্তীতে পূর্ব অনুমোদন ক্রমে আরো 30 দিন সময় বর্ধিত করা যেতে পারে। এখানে উপধারা 1 ও 2 এর অধীন যে আদেশ দেওয়া হয় সেই আদেশের অনুলিপি
মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে। মহাপরিচালক যেন সেই জিনিসটি বুঝতে পারেন বা অবগত থাকে, সেই জন্য প্রেরণ করতে হবে। ধারা 19-3। ধারা 20, প্রবেশ ও পরিদর্শন ইত্যাদির ক্ষমতা। প্রবেশ অর্থাৎ যেখানে মাদকদ্রব্য প্রস্তুত করা হয় বা গুদামজাত করা হয় বা সংরক্ষণ করা হয়, সেখানে প্রবেশ ও পরিদর্শন ইত্যাদির ক্ষমতা। ধারা 20, কোনো অফিসার বিধির বিধান সাপেক্ষে, ধারা 20-ক, লাইসেন্স বলে কোনো মাদকদ্রব্য প্রস্তুত বা গুদামজাত করা হচ্ছে এরূপ কোনো স্থানে যে কোনো সময় প্রবেশ করতে ও তা পরিদর্শন করতে পারেন। কে পারেন? এখানে কে পারেন? ক্ষমতাপ্রাপ্ত অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত যে অফিসার থাকবেন, অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার এই লাইসেন্স বলে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স নিয়ে, লাইসেন্স পারমিট বা পাস নিয়ে কোনো মাদকদ্রব্য প্রস্তুত করেন বা গুদামজাত করেন বা সংরক্ষণ করেন এরূপ কোনো স্থানে যে কোনো সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিদপ্তরের যে অফিসারগুলো থাকবেন, এই অফিসার প্রবেশ করতে পারবেন ও তা পরিদর্শন করতে পারবেন। ধারা 20-ক। ধারা 20-এর খতে বলা হয়েছে, লাইসেন্স বলে প্রস্তুত বা সংগৃহীত মাদকদ্রব্য যে দোকানে রাখা হয়েছে সেই দোকান সাধারণভাবে যখন খোলা রাখা হয় তখন প্রবেশ করতে পারবে এবং পরিদর্শন করতে পারবে। ধারা 20-এর ক। তো ধারা 20-এর কতে বলা হয়েছে গুদামজাতের কথা। প্রথমে গুদামজাতের কথা বা মাদক প্রস্তুত করার কথা, যেখানে মাদকদ্রব্য প্রস্তুত করা হয়। লাইসেন্স বলে মাদকদ্রব্য যেখানে প্রস্তুত করা হয়। এখন লাইসেন্স নেওয়া হয়েছে মাদকদ্রব্যের, অন্য কিছু যদি প্রস্তুত করা হয়, যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে সেখানে প্রবেশ করে পরিদর্শন করতে পারেন, ধারা 20-এর ক। আর 20-এর খতে বলা হয়েছে, মাদকদ্রব্য প্রস্তুত করে যেখানে রাখা হয়, যে দোকানে রাখা হয়, সেই দোকান যখন খুলবে সেই দোকানে তখন প্রবেশ করে পরিদর্শন করা যাবে। ধারা 20-এর খ। ধারা 20-এর দুইটা বিষয় হলো প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা। প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা কার ক্ষমতা? এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসার থাকবেন তার নিজস্ব একটা ক্ষমতা। ধারা 20-এর কথা বলা হয়েছে, কোনো অফিসার বিধির বিধান সাপেক্ষে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্যের লাইসেন্স বলে মাদকদ্রব্য প্রস্তুত করেন, অর্থাৎ মাদকদ্রব্য প্রস্তুত করতে গেলে, সংরক্ষণ করতে গেলে, গুদামজাত করতে গেলে, মাদকদ্রব্য যাই কিছু করুক না কেন, মাদকদ্রব্য খেতে গেলে, পান করতে গেলে তাকে অবশ্যই লাইসেন্স, পারমিট বা পাস নিতে হবে। এখন কোনো ব্যক্তি যদি লাইসেন্স, পারমিট বা পাস নিয়ে যদি মাদকদ্রব্য উৎপাদন করে বা মাদকদ্রব্য যদি গুদামজাত করে বা সংরক্ষণ করে, তাহলে যেখানে তিনি মাদকদ্রব্য উৎপাদন করবেন, সংরক্ষণ করবেন বা গুদামজাত করবেন, সেই স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে কোনো অফিসার প্রবেশ করতে পারবেন এবং সেখানে পরিদর্শন করতে পারবেন যে আসলেই মাদকদ্রব্য কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেই বিষয়ে তিনি দেখতে পারেন, পরিদর্শন করতে পারেন, বা অন্য কোনো কিছু করা হচ্ছে কিনা, বা মাদকদ্রব্য সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে কিনা বা সঠিকভাবে গুদামজাত করা হচ্ছে কিনা, এগুলা বিষয় তিনি সেখানে প্রবেশ করে পরিদর্শন করতে পারেন বা দেখতে পারেন। ধারা 20-এর ক। আর খতে বলা হয়েছে, লাইসেন্স বলে প্রস্তুত বা সংগৃহীত মাদকদ্রব্য, যদি লাইসেন্স বলে প্রস্তুত করা হয় বা সংগ্রহণ করা হয় এরূপ কোনো মাদকদ্রব্য যদি দোকানে রাখা হয়, সেই দোকান যখন খোলা হবে সেই দোকান খোলা রাখা অবস্থায় প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। দোকান খোলা রাখা অবস্থায় পরিদর্শন করা যাবে, তার মানে দোকান যদি বন্ধ থাকে তখন তো পরিদর্শন করার প্রশ্নই ওঠে না। দোকান যদি বন্ধ থাকে তখন পরিদর্শন করার কোনো প্রশ্নই ওঠে না, তখন তো পরিদর্শন করা যাবে না। দোকান পরিদর্শন করার ক্ষেত্রে অবশ্যই দোকানটি খোলা থাকতে হবে। ধারা 20-এর খ। ধারা 20-এর খ। তো ধারা 19-এ বলা হয়েছে, মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে। কে বন্ধ করতে পারবেন? মহাপরিচালক ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদেশ ব্যতীত এই দোকান বা পানশালা বন্ধ করা যাবে না। তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যদি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষার্থে বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা প্রয়োজন, তাহলে লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিতে পারেন। ধারা 19-এর 1। ধারা 19-এর 2 বলা হয়েছে, জরুরি অবস্থায় যদি প্রয়োজন হয়, বিশেষ জরুরি অবস্থায় মহাপরিচালকের পূর্ব অনুমোদন সাপেক্ষে আরো 30 দিন সময় বর্ধিত করা যায়।
অর্থাৎ জরুরি অবস্থা, বিশেষ জরুরি অবস্থা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 30 দিনের পাশাপাশি মহাপরিচালকের পূর্ব অনুমোদন সাপেক্ষে আরো 30 দিন সময় বর্ধিত করা যায়। তাহলে 30 দিন মোট 60 দিন সময় পর্যন্ত দোকান বন্ধ রাখা যায়। 3 বলা হয়েছে উপধারা 1 ও 2 এ যে আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ উপধারা 1 এর আদেশ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা পুলিশ কমিশনার কর্তৃক, আর 2 এর আদেশটি হলো মহাপরিচালকের পূর্ব অনুমোদন সাপেক্ষে 30 দিনের জন্য বন্ধের আদেশ। এই দুইটি আদেশের ক্ষেত্রেই একটি করে অনুলিপি মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে মহাপরিচালকের অবগতির জন্য। মহাপরিচালকের অবগতির জন্য ধারা 19-এর 3। ধারা 20-এ বলা হয়েছে প্রবেশ ও পরিদর্শন করার ক্ষমতা, কে প্রবেশ করতে পারবেন, কখন প্রবেশ করতে পারবেন, কিভাবে প্রবেশ করতে পারবেন, আর কিভাবে প্রবেশ করা যাবে না। ধারা 20-এর কতে বলা হয়েছে কোন অফিসার বিধির বিধান সাপেক্ষে লাইসেন্স বলে প্রস্তুতকৃত কোনো মাদকদ্রব্য গুদামজাত অথবা সংরক্ষণ করা হলে বা প্রস্তুত করা হলে সেখানে তিনি প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। ধারা 20-এর ক। 20-এর খতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স বলে মাদকদ্রব্য প্রস্তুত করেন বা প্রস্তুত করার পর বা প্রস্তুত করেন বা সংগ্রহণ করার পর যদি কোনো দোকানে রাখা হয় তাহলে সেই দোকানটা যখন খোলা হবে, সেই দোকান যখন খোলা হবে, খোলা রাখা অবস্থায় সেই দোকানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। ধারা 20-এর খ। ধারা 20-এর খ। ধারা 21 প্রকাশ্য স্থান বা যানবাহনের তল্লাশি, আটক ও গ্রেপ্তারের ক্ষমতা। ধারা 21। ধারা 21টা গুরুত্বপূর্ণ। প্রকাশ্য স্থান বা যানবাহনের তল্লাশি, প্রকাশ্য স্থান বা যানবাহনের তল্লাশি, আটক ও গ্রেপ্তারের ক্ষমতা। ধারা 21। যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার মনে করেন কোনো প্রকাশ্য স্থানে বা যানবাহনে কোনো মাদকদ্রব্য, বাজেয়াপ্তযোগ্য বস্তু অথবা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো দলিল বা দস্তাবেজ আছে তাহলে কারণ লিপিবদ্ধ করে তল্লাশি করে জব্দ করতে পারেন। ধারা 21-এর ক। ধারা 21-এর কতে বলা হয়েছে প্রকাশ্য কোনো স্থান বা যানবাহনের তল্লাশি, আটক ও গ্রেপ্তার করার ক্ষমতা। মানে প্রকাশ্য কোনো স্থানে যদি মাদকদ্রব্য থাকে বা মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো কাগজপত্র থাকে বা দলিল দস্তাবেজ থাকে বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো বাজেয়াপ্তযোগ্য বস্তু থাকে তাহলে সেই বস্তু উদ্ধারের জন্য কারণ লিপিবদ্ধ করে সেখানে তল্লাশি করা যাবে এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। আমরা 103-এর ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 2 ধারায় বলছিলাম, দুই উপধারায় পড়ছিলাম যেখানে সাক্ষ্যের উপস্থিতিতে তল্লাশি করা হবে, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার একটা সিজার লিস্ট বা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। ঠিক সেম যেখানেই তল্লাশি করা হোক না কেন, তল্লাশি করার সাথে সাথে যা কিছু পাওয়া যাবে তার একটা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যদি প্রকাশ্য স্থানে তল্লাশি করা হয় অথবা যানবাহনে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় যদি সরবরাহ করতে চায়, এই বিষয়ে যদি কোনো অফিসার বুঝতে পারেন বা বোঝার মধ্যে যদি কোনো কারণ থাকে বা কোনো ব্যক্তি যদি তথ্য পান, কোনো ব্যক্তির মাধ্যমে যদি তথ্য পান বা কোনো মাধ্যমে যদি জানতে পারেন যে কোনো যানবাহনে এক স্থান হতে অন্য স্থানে মাদকদ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে তাহলে সেই মাদকদ্রব্য যানবাহন, যে যানবাহনে করে যাবে সেই যানবাহন দাঁড় করিয়ে সেই যানবাহন তল্লাশি করতে পারেন, সেই যানবাহন তল্লাশি করতে পারেন এবং তল্লাশি করার পর সেই যানবাহনে যদি কোনো কিছু পাওয়া যায়, কোনো মাদকদ্রব্য পাওয়া যায়, কোনো মাদকদ্রব্য বাজেয়াপ্ত কোনো যোগ্য পাওয়া যায় বা মাদকদ্রব্য সংক্রান্ত যদি কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায় তাহলে তা আটক করতে পারেন এবং জব্দ তালিকা প্রস্তুত করতে পারেন। ধারা 21-এর ক। ধারা 21-এর খ। মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী কোনো ব্যক্তি আছে বলে সন্দেহ হলে তাকে আটকপূর্বক তল্লাশি করে দলিল দস্তাবেজ পাওয়া গেলে গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ যখনই কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হবে, উদ্ধার করার পর জব্দ তালিকা প্রস্তুত করা হবে, যার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হবে বা যে ব্যক্তির কাছে মাদকদ্রব্য উদ্ধার করা হবে বা যাকে সন্দেহ করা হবে যে এই ব্যক্তি মাদকদ্রব্য সংরক্ষণ করছে বা এই ব্যক্তি মাদকদ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতেছে বা এই ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠন করছে তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 21-এর খ। ধারা 21-এর কত বলা হয়েছে কোন স্থান, প্রকাশ্য কোন স্থান বা গাড়ি তল্লাশি করে মাদকদ্রব্য যদি পাওয়া যায় তাহলে মাদকদ্রব্য তল্লাশি করে যদি পাওয়া যায় মাদকদ্রব্যের
একটি 14 তালিকা প্রস্তুত করতে হবে। আর খতে বলা হয়েছে যে ব্যক্তি অপরাধ সংগঠন করছে মাদকদ্রব্য সংক্রান্ত, যে ব্যক্তি অপরাধ সংগঠন করছে। যদি কোনো গাড়িতে পাওয়া যায় তাহলে তো অবশ্যই কোনো না কোনো ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে গেছে। গাড়িতে তো আর এমনিতেই মাদকদ্রব্য যায় না বা যেতে পারে না। যেহেতু কোনো ব্যক্তি নিয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ করা যায় অথবা কোনো ব্যক্তির কাছে যদি পাওয়া যায়, কোনো ব্যক্তির পকেটে যদি পাওয়া যায়, কোনো ব্যক্তির ব্যাগে যদি পাওয়া যায়, যানবাহনে চলাচলরত অবস্থায় বা প্রকাশ্য কোনো স্থানে তল্লাশি করার ক্ষেত্রে যদি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি কি করছে? মাদকদ্রব্য অপরাধ সংগঠন করছে। মাদকদ্রব্য অপরাধ সংগঠন কখন হবে? যখন তার কাছে লাইসেন্স, পারমিট বা পাস থাকবে না। এই লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, বা মাদকদ্রব্য তার শরীরে যদি পাওয়া যায়, বা মাদকদ্রব্য যদি তার ব্যাগে পাওয়া যায়, বা সে যদি যানবাহনে চলাচলরত অবস্থায় যদি তার কাছে পাওয়া যায়, তাহলে মাদকদ্রব্যের একটি জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। এই মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করার পর যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, যে ব্যক্তি এই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংগঠন করেছে, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে বা আটক করা যাবে। ধারা 21-এর খ। তবে ধারা 19, মাদকদ্রব্যের দোকান, পানশালা বা বন্ধ করা যাবে। ধারা 20, মাদকদ্রব্যের দোকানে প্রবেশ করা যাবে, পরিদর্শন করা যাবে। ধারা 21-এ বলা হয়েছে যে কোনো প্রকাশ্য কোনো স্থান বা যানবাহনে তল্লাশি করা যাবে, এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার জব্দ তালিকা প্রস্তুত করা যাবে, এবং যে অপরাধ সংগঠন করবে তাকে আটক বা গ্রেপ্তার করা যাবে। ধারা 21। ধারা 22, ধারা 23, 21-এর পরে ধারা 23, পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা। ধারা 23। ধারা 23টা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত যতগুলা ধারা পড়া হয়েছে সবগুলা ধারার ভিতরে ধারা 19, ধারা 23, ধারা 19, ধারা 23, ধারা 23 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা প্রশ্ন আসার সম্ভাবনা সবসময়ই থাকে। ধারা 23-এ বলা হয়েছে পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা। পরোয়ানা ব্যতীত তল্লাশি করার জন্য সবসময় তল্লাশি পরোয়ানা সঙ্গে নিয়ে তল্লাশি করতে হয়, তাহলে সেই তল্লাশি সবসময় বৈধ হয়। তল্লাশি পরোয়ানামূলক যদি তল্লাশি করা হয় তাহলে সেই তল্লাশি সবসময় বৈধ হয়, কোনো প্রকার অবৈধ হওয়ার সম্ভাবনা থাকে না। আর ধারা 23-এ বলা হয়েছে তল্লাশি পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা। যদি কখনো প্রশ্ন হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরোয়ানা ব্যতীত তল্লাশির পদ্ধতি আলোচনা করুন বা তল্লাশি করার পদ্ধতি আলোচনা করুন, তাহলে ধারা 21, ধারা 23 দুটাই দেওয়া যাবে। আর যদি কখনো প্রশ্ন হয় যে পরোয়ানা ব্যতীত তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, তখন ধারা 23। ধারা 23-এর 1, পরোয়ানা ব্যতীত তল্লাশির পদ্ধতি। যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন যে বুঝতে পারি নাই, বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমি আবার নতুন করে বুঝাবো। ধারা 23টা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 23-এর 1, মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি বিশ্বাস করেন মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত হয়েছে বা হইতেছে বা হওয়ার আশঙ্কা আছে বা হবে বলে যদি মনে হয়, তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত নিম্নরূপ কার্য করতে পারেন। লাইসেন্স ব্যতীত নিম্নরূপ কার্য করতে পারেন। পরোয়ানা ব্যতীত নিম্নরূপ কার্য করতে পারেন। ধারা 23-এর 1-এর ক, উক্ত স্থানে প্রবেশ করতে পারেন। প্রবেশে বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারেন। ধারা 23-এর 1-এর ক, হতে বলা হয়েছে তল্লাশি করে মাদকদ্রব্য, বাজেয়াপ্তযোগ্য দ্রব্য, বস্তু বা দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারেন। ধারা 23-এর গতে বলা হয়েছে উপস্থিত যে কোনো ব্যক্তিকে দেহ তল্লাশি করতে পারেন। ঘতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 23-এর 1-এর ক, খ, গ, ঘ। আমরা ধারা 21-এ পড়ছিলাম। 21-এ কি পড়ছিলাম? কোনো অফিসার প্রকাশ্য কোনো স্থান বা যানবাহনে তল্লাশি করতে পারবেন। এখানে তল্লাশি করার পর যা কিছু পাওয়া যাবে মাদকদ্রব্য সংক্রান্ত দলিল দস্তাবেজ বাজেয়াপ্তযোগ্য বা মাদকদ্রব্য, তা জব্দ তালিকা প্রস্তুত করতে পারবেন। তল্লাশি করতে পারবেন, জব্দ তালিকা প্রস্তুত করতে পারবেন। আর খতে বলছিলাম যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় যে মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত বা মাদকদ্রব্য অপরাধ সংগঠন করছে, তাহলে সেই ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করতে পারেন।
ঠিক সেম ধারা 23 বলা আছে, মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি বিশ্বাস করেন, অর্থাৎ এখানে মহাপরিচালক নিজেও করতে পারেন অথবা মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত, যেমন বাংলাদেশ পুলিশের আইজিপি স্যার আছেন, তাকে বিভিন্ন ধরনের ক্ষমতা দেওয়া আছে। এখন সকল ক্ষমতা তিনি নিজে প্রয়োগ করেন না, তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য অফিসার বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এখন এখানে ঠিক তেমনি বলা হয়েছে মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত। মহাপরিচালক তো সব দিকে সব জায়গায় সব কাজে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি বিশ্বাস করেন যে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হয়েছে, অর্থাৎ অপরাধ অলরেডি হয়ে গেছে অথবা হইতেছে, অর্থাৎ রানিং আছে, অপরাধ চলতেছে অথবা হওয়ার আশঙ্কা আছে, অপরাধ সংগঠন হয়েছে বা হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কারণ লিপিবদ্ধ করে পরোয়ানা ব্যতীত নিম্নরূপ কার্য সংগঠন করতে পারেন। ধারা 23-1 একের কতে বলা হয়েছে, যেখানে এই মাদকদ্রব্য অপরাধ সংগঠন হইতেছে বা হইছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে প্রবেশ করতে পারেন। উক্ত স্থানে প্রবেশ করতে পারেন। কে প্রবেশ করতে পারেন? মহাপরিচালক প্রবেশ করতে পারেন অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার সেখানে প্রবেশ করতে পারেন। এবং প্রবেশে যদি বাধা প্রদান করে, যদি প্রবেশের অনুমতি না দেয়, প্রবেশে যদি বাধার সৃষ্টি করে, তাহলে দরজা জানালা ভেঙে সেখানে প্রবেশ করতে পারেন। ধারা 23-1 ক। ধারা 23-1 ক। হতে বলা হয়েছে সেখানে তল্লাশি করে মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু বা দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারেন। ধারা 23-1 খ। তাহলে 1 কতে বলা হয়েছে সেখানে প্রবেশ করতে পারেন, প্রবেশে যদি বাধা প্রদান করে তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারেন। আর খতে বলা হয়েছে সেখানে প্রবেশ করার পর যা কিছু পাওয়া যাবে, দলিল দস্তাবেজ, মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু যা কিছুই পাওয়া যাবে না কেন তা আটক করতে পারেন। ধারা 23-1 খ। ধারা 23-1 গতে বলা হয়েছে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে সেই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। কত ধারায়? ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারায়। অর্থাৎ যে স্থানে প্রবেশ করা হয়েছে সেই স্থানে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করা যায়। 102-3। আর 23 ধারা, ধারা 23-এর ঘতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে প্রথমে সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করতে পারেন। আর দেহ তল্লাশি করার পর যদি কোনো কিছু পাওয়া যায় এবং সে যদি মনে হয় যে কোনো অপরাধ সংগঠন করছে তাহলে তাকে গ্রেপ্তার করা যায়। ধারা 23-1 ঘ। ধারা 23-2 বলা হয়েছে উপধারা 1 যা কিছুই থাকুক না কেন, সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে তল্লাশি না করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, বা মাদকদ্রব্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা যদি থাকে, বা অপরাধী যদি পালানোর সম্ভাবনা থাকে, তাহলে কারণ লিপিবদ্ধ করে উক্ত স্থলে প্রবেশ করে তল্লাশি করা যাবে। ধারা 23-2 উপধারা। তাহলে 2 উপধারায় বলা হয়েছে সূর্যাস্ত হতে, অর্থাৎ সন্ধ্যাবেলা হতে ভোর পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত, সন্ধ্যাবেলা হতে ভোর সময় পর্যন্ত, অর্থাৎ রাত্রে যদি কোথাও তল্লাশি করার প্রয়োজন হয়, যদি মাদকদ্রব্যের মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার বা অপর কোনো কর্মকর্তা যদি মনে করেন যে এই রাতের বেলা কোথাও তল্লাশি যদি করা হয় তাহলে সেখানে মাদকদ্রব্য পাওয়া যেতে পারে, বা মাদকদ্রব্য অপরাধ সংশ্লিষ্ট কোনো অপরাধীকে পাওয়া যেতে পারে, বা মাদকদ্রব্য অপরাধ সংশ্লিষ্ট কোনো দলিল দস্তাবেজ বা বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু পাওয়া যেতে পারে, এবং এই তল্লাশি যদি রাতেই করা না হয়, যদি পরের দিন করার জন্য ফেলে রাখা হয় বা পরের দিন করার জন্য যদি যাওয়া হয়, তাহলে এই মাদকদ্রব্য সংক্রান্ত যে সকল বস্তু আছে তা হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট করা হতে পারে। অথবা এই মাদকদ্রব্য যে সকল ব্যক্তি অপরাধ করছে সেই সকল ব্যক্তিকে পাওয়া না যেতে পারে, বা তারা নিজেরা যদি পলায়নের চেষ্টা করতে পারে। সেজন্য এরূপ যদি কিছু মনে হয়, আমরা তেমন পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 84-3। ধারা 84-3 কি পড়ছিলাম মনে আছে? থানার
অফিসার অর্থাৎ নিজ এলাকার অফিসার যদি মনে করেন যে পরোয়ানা আমলে আসামিকে গ্রেপ্তার করা হবে, সেই পরোয়ানা যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট যদি অনুমতির জন্য যাওয়া হয়, তাহলে যে সময় ক্ষেপণ হবে, এখানে যে সময়টা নষ্ট হবে, সেই সময়ের ভিতরে যদি আসামি পলায়নের সম্ভাবনা থাকে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার প্রয়োজন নয়, তিনি সরাসরি উক্ত স্থানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। ঠিক সেম জিনিসটা বলা হয়েছে ধারা 23-এর 2-এ। ধারা 23-এর 2-এ যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে সময়ের মধ্যে যদি কোথাও তল্লাশি করা না হয়, তাহলে তল্লাশিযোগ্য মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু বা দলিল দস্তাবেজ হারিয়ে যেতে পারে বা নষ্ট করা হতে পারে। হারিয়ে যেতে পারে বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, অথবা পুড়িয়ে ফেলতে পারে, বা অন্য কোনোভাবে নষ্ট করতে পারে, বা অন্য কোনোভাবে ফেলে রাখতে পারে, নষ্ট করে ফেলে রাখতে পারে, নষ্ট করতে পারে। সেই জন্য কি করা যেতে পারে, এই অপরাধী হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে অপরাধী আছে সে অপরাধীও হারিয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে মাদকদ্রব্যের কোনো অফিসার বা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার উক্ত স্থানে রাত্রের বেলায় প্রবেশ করে তল্লাশি করতে পারবেন এবং উক্ত স্থানে প্রবেশ করে যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন। ধারা 23-এর 2। ধারা 23-এর 2। ধারা 23-এ বলছে বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে। পরোয়ানা ব্যতীত তল্লাশি করার ক্ষমতা, অর্থাৎ বিনা পরোয়ানায় তল্লাশি। যদি কখনো প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনা পরোয়ানায় তল্লাশি কত ধারা, বিস্তারিত আলোচনা করুন। ধারা 23, বিনা পরোয়ানায় তল্লাশি। ধারা 23 এর আগে বলা হয়েছে মহাপরিচালক নিজে করতে পারবেন অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার যদি বিশ্বাস করেন বা যদি মনে করেন যে মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো অপরাধ কোথাও সংঘটিত হইতেছে বা কোথাও সংঘটিত হয়েছে অথবা কোথাও সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ভবিষ্যতে কোথাও অপরাধ সংঘটিত হতে পারে, তাহলে কারণ লিপিবদ্ধ করে সেখানে তল্লাশি করতে পারেন, নিম্নরূপ কার্য করতে পারেন। ধারা 23-এর 1-ক, উক্ত স্থানে প্রবেশ করতে পারেন, আর প্রবেশে যদি বাধার সৃষ্টি হয় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 48, ধারা 48 মোতাবেক দরজা জানালা ভেঙে প্রবেশ করা যাবে। ধারা 23-এর 1-ক, খতে বলা হয়েছে তল্লাশি করে মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু বা দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে তা আটক করতে হবে, তা আটক করতে হবে। ধারা 23-এর 1-খ, গতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ করা হয় তার দেহ তল্লাশি করা যাবে। ধারা 102-এর 3, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 102-এর 3, উপস্থিত কোনো ব্যক্তিকে যদি সন্দেহ করা যায় তাহলে সেই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। ধারা 102-এর 3। ধারা 23-এর 1-ঘ, ঘতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা যাবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে প্রথমে বলা হয়েছে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা যাবে, তারপরে বলা হয়েছে যদি সন্দেহ হয় তাকে গ্রেপ্তার করা যাবে। যদি সন্দেহ হয়, কি সন্দেহ হয়, যদি সন্দেহ হয় যে এই ব্যক্তি মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠন করছে, বা এই ব্যক্তি মাদকদ্রব্যের যেখানে যে মাদকদ্রব্যের বস্তু বা বাজেয়াপ্তযোগ্য দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে, যদি মনে হয় যে এই ব্যক্তি এই কাজগুলা করছে, তাহলে সন্দেহের বশবর্তী হয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যাবে। ধারা 23-এর-ঘ। ধারা 23-এর 2 বলা হয়েছে উপধারাকে যা কিছুই থাকুক না কেন, যদি মনে হয় সূর্যাস্ত হতে সূর্যোদয় সময়ের ভিতরে কোনো জায়গায় তল্লাশি পূর্বক কোনো মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো বস্তু বা বাজেয়াপ্ত দলিল বা যাই কিছু থাক না কেন পাওয়া যাবে, অথবা এই রাত্রের ভিতরে যদি সেখানে তল্লাশি করা না হয়, তাহলে এই মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য বস্তু দলিল দস্তাবেজ নষ্ট করে ফেলতে পারে বা অন্য কোনো কিছু করে ফেলতে পারে বা হারিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে অথবা ওই মাদকদ্রব্য সংক্রান্ত যে অপরাধী আছে সে অপরাধী পলায়ন করতে পারে বা সে নিজেকে অন্য জায়গায় লুকিয়ে রাখতে পারে, সেক্ষেত্রে যদি অফিসার যদি মনে করেন যে রাত্রেই এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা দরকার, তাহলে উক্ত স্থানে রাত্রে তল্লাশি করতে পারেন। ধারা 23-এর 2। তো ধারা 19, মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে। ধারা 19, মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে। ধারা 20, প্রবেশ এবং পরিদর্শন করা যাবে। ধারা 21-এ বলা হয়েছে প্রকাশ্য কোনো স্থান অথবা যানবাহন তল্লাশি করা যাবে এবং আটক ও গ্রেপ্তার করা যাবে। ধারা 23-এ বলা হয়েছে বিনা পরোয়ানায় তল্লাশি। এখানে ধারা 19 এবং ধারা 23 এই দুইটা ধারাই গুরুত্বপূর্ণ, পারলে এই দুইটা ধারা একটু লিখবেন। ধারা 19 থেকে ধারা 23 পর্যন্ত লেখে একটু গ্রুপে দিয়ে দেবেন। আর কোনো বিষয় প্রশ্ন আছে?
বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 19 থেকে ধারা 23। ধারা 19 থেকে ধারা 23 কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার, বুঝছি। তাহলে আমরা এখন একটু এমসিকিউ পড়বো। আঠাইশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স প্রদান করার ক্ষমতা নিম্নের কোন ব্যক্তির? পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, মহাপরিচালক। মহাপরিচালক। মাদকদ্রব্যের লাইসেন্স বা পারমিট কত বছর নবায়ন না করলে তা নবায়নযোগ্য হবে না? 3 বছর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স পারমিট বাতিল হলে কতদিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন? হুম। 15 দিন, 20 দিন, 30 দিন, 45 দিন? 30 দিন। সংক্ষুব্ধ ব্যক্তি 30 দিনের ভিতরে আপিল করতে পারবেন। 31 নম্বর এমসিকিউ, মাদকদ্রব্যের লাইসেন্স বাতিলের আদেশ মহাপরিচালক কর্তৃক হলে কার নিকট আপিল করতে হবে? অধস্তন অফিসার, সরকারের নিকট, জেলা ম্যাজিস্ট্রেট, ক ও খ। সরকারের নিকট। সরকারের নিকট। 32 নম্বর এমসিকিউ, মাদকদ্রব্যের লাইসেন্স বা পারমিটের শর্ত লঙ্ঘন হলে কতদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়? 7 দিন। 4 দিন। দোকান বা পানশালা 30 দিনের জন্য বন্ধ করা হলে মহাপরিচালকের অনুমোদন ক্রমে আরো কত দিনের জন্য বর্ধিত করা যায়? 45 দিন, 50 দিন, 15 দিন, 30 দিন? আরো 30 দিন। আরো 30 দিন। ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি করা যাবে কত ধারা? ধারা 26, ধারা 20, ধারা 23, ধারা 21? 23 দ্বারা। ধারা 23। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন নিম্নের কোন ব্যক্তি? বর্ডার গার্ড ল্যান্স নায়ক, কোস্ট গার্ড পেটি অফিসার, কাস্টমসের সহকারী অফিসার? সবগুলো? সবগুলো। সবগুলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো অপরাধে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে কাকে অবগত করতে হবে? লিখিতভাবে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে, অনুলিপি মহাপরিচালকের নিকট প্রেরণ করতে হবে, একটিও নয়, দুটি? এখনো আমরা আসি নাই। সরি। এটা আমরা এখনো আসি নাই। এটা ইনশাল্লাহ আগামীকাল আসবো, আগামীকাল ইনশাল্লাহ পড়া দেবো। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আজকের মতো ক্লাস এখানে ইনশাল্লাহ শেষ। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আর একটু লেখার চেষ্টা করবেন ধারা 19, ধারা 23, ধারা 19 হতে ধারা 23। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।